আচ্ছা, আমরা লাস্ট ক্লাসে ল্যাটিস এনার্জি ডেরিভেশন করে সেখান থেকে কিছু প্রবলেম সলভ করেছিলাম। আচ্ছা, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আর একটা তোমাদের ল্যাটিস এনার্জির ইকুয়েশন আছে, দ্যাট ইজ কল্ড কাপুস্টিনস্কি ইকুয়েশন। সেই কাপুস্টিনস্কি ইকুয়েশন নিয়ে আমরা একটু আলোচনা করবো আজকে। ঠিক আছে, তো শুরু করা যাক। হেডিং দাও কাপুস্টিনস্কি ইকুয়েশন। কাপুস্টিনস্কি ইকুয়েশন ঠিক আছে, টিই হ্যাঁ স্যার। স্টার্ট, টিই টিই কাপুস্টিনস্কি ইকুয়েশন। আচ্ছা দেখো, কাপুস্টিনস্কি ইকুয়েশনটা কি সেটা আমাদের আগে বুঝতে হবে। তার আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে দেখো, আমরা ল্যাটিস এনার্জির যে ইকুয়েশনটা পেয়েছিলাম দ্যাট ইজ বর্নল্যান্ড ইকুয়েশন। এই বর্নল্যান্ড ইকুয়েশনে প্যারামিটারগুলো কি কি ছিল না, মেডেলান কনস্ট্যান্ট বলে একটা টার্ম ছিল, এ Z1 Z2 ছিল, R0 ছিল, আর এন ছিল বর্ন এক্সপোনেন্ট, এটা ছিল। এবার তার মধ্যে দেখো এ ভ্যালু যেটা এ, এই এ ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করে? আমরা আগের দিন ডিসকাস করছিলাম কিসের উপর ডিপেন্ড করে এই ভ্যালুটা? জিওমেট্রি। ক্রিস্টাল জিওমেট্রি। ক্রিস্টাল জিওমেট্রি। ক্রিস্টাল জিওমেট্রি। তাহলে ক্রিস্টাল জিওমেট্রির উপরে এ ভ্যালুটা ডিপেন্ড করে। তাহলে ক্রিস্টাল জিওমেট্রি যদি তুমি চেঞ্জ করো, এ ভ্যালুটা চেঞ্জ হবে। এখন প্রশ্ন হলো, ধরো তোমাকে এমন একটা কম্পাউন্ড দেওয়া হলো যে কম্পাউন্ডের জিওমেট্রি সম্বন্ধে কোনো নোন, কোনো জ্ঞান বা কোনো নলেজ নেই, তার মানে ক্রিস্টালটা আননোন। তাহলে ক্রিস্টালের জিওমেট্রি যদি আননোন হয় তাহলে সেক্ষেত্রে এ ভ্যালুটা কি আননোন, তাই তো? কারণ এ ভ্যালুটা ডিপেন্ডস অন হ্যাঁ স্যার। ক্রিস্টাল জিওমেট্রি। তাহলে যেহেতু ক্রিস্টালটা যদি আননোন হয়, কোনো আননোন কোনো কম্পাউন্ডের তুমি ল্যাটিস এনার্জি চেক করতে চাও, তাহলে তার জিওমেট্রি যে সম্বন্ধে যেহেতু তোমার কোনো আইডিয়া নেই, তাই তুমি এ ভ্যালুও পাবে না। আর এ ভ্যালু যদি না পাও তাহলে সেখান থেকে তুমি ওই বর্নল্যান্ড ইকুয়েশনকে ব্যবহার করে ল্যাটিস এনার্জিটাকে বার করতে পারবে না। ঠিক তো? বুঝতে হ্যাঁ পেরেছো? স্যার। তাহলে তাই যদি হয় তাহলে আমরা সেই সব আননোন ক্রিস্টালের ক্ষেত্রে কি বর্নল্যান্ড ইকুয়েশন ব্যবহার করতে পারছি? উত্তর কি না স্যার। না, পারছি না। না স্যার। তাহলে পারছি না, তাহলে যদি না পারি তাহলে আমরা বর্নল্যান্ড ইকুয়েশনটা ফর আননোন ক্রিস্টালটাকে ব্যবহার করতে যদি না পারি, তাহলে আমাদের এই জায়গাটা একটা লিমিটেশন হয়ে গেল যে আননোন ক্রিস্টালের ক্ষেত্রে বর্নল্যান্ড ইকুয়েশন ব্যবহার করা যায় না। তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হচ্ছে তাহলে এর একটা মডিফিকেশন দরকার। তাহলে মডিফিকেশনটা কি আছে না, মডিফিকেশন হচ্ছে বিজ্ঞানী কাপুস্টেনস্কি বলে একজন সায়েন্টিস্ট, তিনি কি করলেন, তিনি একটা থ্রু আউট একটা ক্যালকুলেশনের মধ্য দিয়ে বা এক্সপেরিমেন্টাল অবজারভেশনের মধ্য দিয়ে কিছু ডেটা কালেক্ট করলেন। ডেটা কালেক্ট করে কি করলেন না, তিনি দেখলেন যে কোনো একটা ক্রিস্টালে, হুম, কোনো একটা ক্রিস্টালের যে কোনো নোন নোন কয়েকটা ক্রিস্টাল নিলেন। নোন কয়েকটা ক্রিস্টাল মানে তার জিওমেট্রি সম্বন্ধে তার জানা আছে, এবং মলিকুলার ফর্মুলা থেকে তার চার্জ, হ্যাঁ সরি, নাম্বার অফ আয়ন্স সেটা জানা যাচ্ছে। তো তিনি সেই ক্রিস্টালে সেই নোন ক্রিস্টালগুলো যেগুলো তিনি নিলেন, নিয়ে প্রত্যেকটার মেটেলার কনস্ট্যান্ট ভ্যালু এবং নিউ ভ্যালু মানে নাম্বার অফ আয়ন্স, এইটার রেশিও করে দেখলেন যে সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু আসে। তো যে কোনো ক্রিস্টালের ক্ষেত্রে মেডলার কনস্ট্যান্ট ভাই ভার্সেস নিউ, মেডলার কনস্ট্যান্ট বাই নিউ, এইটা সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু আসে। তাহলে যদি এটা যদি কনস্ট্যান্ট ভ্যালু আসে, তাহলে দেখো এ বাই নিউ ইকুয়াল টু কে, ধরো একটা কনস্ট্যান্ট, তাহলে এ ইকুয়াল টু কি, তাহলে কনস্ট্যান্ট ইন্টু নিউ, তাই না? এ বাই নিউ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এ ভ্যালুটা কি অলওয়েজ কনস্ট্যান্ট ইন্টু কনস্ট্যান্ট ইনটু নিউ। নিউ। এবার তাহলে যদি ধরো কোনো একটা আননোন ক্রিস্টাল যদি থাকে তোমার, তাহলে আননোন ক্রিস্টালে তোমার মলিকুলার ফর্মুলা যদি জানা থাকে, তাহলে নাম্বার অফ আয়ন্স পার ফর্মুলা তুমি জানবে। ধরো NaCl, ধরো তোমার আননোন ক্রিস্টাল একটা NaCl, ধরো যদিও NaCl নোন আমাদের কাছে, কারণ ওই NaCl এর জিওমেট্রি সম্বন্ধে আমরা সবাই জানি। ধরে নাও NaCl ধরো প্রথম আবিষ্কার হয়েছে
তুমি তার ক্রিস্টাল জিওমেট্রি সম্বন্ধে কোনো আইডিয়া নেই তোমার। তাহলে NaCl এই কম্পাউন্ডটার মলিকুলার ফর্মুলা তুমি দেখতে পাচ্ছ NaCl, তাহলে সেখানে নাম্বার অফ আয়ন্স কটা আছে? দুটো। পার ফর্মুলাতে দুটো। দুটো করে আছে। হ্যাঁ, ধরো CaCl2 তাহলে কটা আছে? চারটে। দুটো। CaCl তিনটে। তিনটে তিনটে। হ্যাঁ হ্যাঁ, তাহলে নাম্বার অফ আয়ন্স পার ফর্মুলা যেটাকে বলা হচ্ছে নিউ, সেটা তুমি ফর্মুলা থেকে বলতে পারছো, তোমার ক্রিস্টাল জিওমেট্রি জানার দরকার নেই। তাহলে ক্রিস্টাল জিওমেট্রি না ছাড়াই তুমি নাম্বার অফ আয়ন্স পার ফর্মুলা তুই পেয়ে যাচ্ছ। আর ওই যে বললাম যে ওর যে মেডুলান কনস্ট্যান্ট যেটা হতো আর কি আননোন ক্রিস্টালের, তার সঙ্গে নিউ যদি ভাগ করি তাহলে একটা কনস্ট্যান্ট পাই। কনস্ট্যান্ট হচ্ছে কত? 0.80 থেকে 0.88 এরকম একটা রেঞ্জে পাওয়া যায়। তাহলে সেখানে এ ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে? তাহলে এ ইকুয়াল টু নিউ ইন্টু ওই 0.80। তাহলে যে কোনো ক্রিস্টালের জন্য এটা হতে পারে, এটা হবে, তাই তো 0.80 ইন্টু নিউ। তাহলে এ ভ্যালুটার সঙ্গে যদি আমি একটা রিলেশন পেয়ে যাই, তাহলে কোনো আননোন যে কোনো ক্রিস্টালের জন্যই আমি কি করব, রিলেশনটা এর জায়গায় আমি কি করে দিতে পারি, যে নিউ ইন্টু 0.80 হতে পারি কিনা, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে আমার এ ভ্যালুটা কি লাগছে? না স্যার। তাহলে শুধুমাত্র ফর্মুলাতে কটা আয়ন আছে সেটা হলেই হয়ে যাচ্ছে, তো সেটা তো ফর্মুলাতে জানলেই হয়ে যাবে। তাহলে আমাদের আননোন ক্রিস্টালের ক্ষেত্রে দেখা গেল কি, মানে আমরা মেডুলান কনস্ট্যান্ট না ব্যবহার করেই আমরা আহ, আমরা কাজ করতে পারবো আর কি। তো সে কি করলো, মানে মেডুলা এই যে কাপুস্টেন্সকি কি করলো, কাপুস্টেন্সকি ওই বর্নল্যান্ড ইকুয়েশনটাকে মডিফাই করলো। মডিফাই করে কি করলো না, ওই যে এ টার্মের জায়গায় সাবস্টিটিউট করে দিল হচ্ছে ওই নিউটাকে সাবস্টিটিউট করে দিল, এবং তার ফলে একটা নতুন ইকুয়েশন চলে গেল যেখানে আমরা আর এ ভ্যালুটার কোনো প্রয়োজন হচ্ছে না, ইভেন এনটাকেও সাবস্টিটিউট করে দিল আর দিয়ে। কারণ দেখো ওই যে 1/n আছে না, 1 - 1/n, তাই তো? বর্নল্যান্ড ইকুয়েশনে 1 - 1/n, হ্যাঁ স্যার। সেখানে হ্যাঁ স্যার। এনটাকে কি বলা হয়? বর্ণ বর্ণ বর্ন এক্সপোনেন্ট বলা হয়। এবার এই এনটা ক্যালকুলেট করতে গিয়ে দেখেছো যে দেখো যত দেখো বড় সাইজের মৌল হচ্ছে, হ্যাঁ, মানে নিচের দিকে যাচ্ছে, তত তাদের বর্ন এক্সপোনেন্টের মান কি হয়েছে? বাড়ছে তো? বাড়ছে। বেড়ে বাড়ছে। গেছে। হ্যাঁ, তার মানে কনফিগারেশন বাড়ছে মানে বর্ন এক্সপোনেন্ট বাড়ছে। তার মানে অ্যাকচুয়ালি দেখো সাইজের সঙ্গে সঙ্গে বর্ন এক্সপোনেন্টের একটা রিলেশন আছে কিন্তু, তার মানে সাইজ যত বাড়ছে বর্ন এক্সপোনেন্ট বাড়ছে। তাহলে আমরা ওই এন এর জায়গায় আমরা আর কে সাবস্টিটিউট করতে পারি, রিলেশনটা এরকম মানে প্রপোর্শনাল রিলেশন আর কি। তো এটাকে আমরা সাবস্টিটিউট করতে পারি এনটাকে। তাহলে আমার R0টাকে আমি সাবস্টিটিউট করে দিতে পারি ওই জায়গাটায়। তো এই যে টোটাল সাবস্টিটিউট করে যে টোটাল একটা ডেরিভেশন করে একটা রেজাল্ট তিনি পেলেন, যেখানে না থাকবে এ, না থাকবে এন, বোঝা গেল? এটাকে সাবস্টিটিউট করে দিল কি নিউ দিয়ে, কারণ এর সঙ্গে নিউ এর একটা রিলেশন পাওয়া গিয়েছে, এ বাই নিউ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আচ্ছা, আবার তোমার এনটা যেটা, এনটার সঙ্গে R0 একটা রিলেশন আছে, সাইজ যত বাড়বে তত এন তোমার বাড়বে। তো এই দুটো সাবস্টিটিউট করে একটা নতুন ইকুয়েশন পাওয়া গেল, যে ইকুয়েশনে তুমি আননোন ক্রিস্টালের জন্য তুমি বার করতে পারবে ল্যাটিস এনার্জি। এবার এই আননোন ক্রিস্টালের জন্য নোন অ্যাজ ওয়েল এজ আননোন সবার ক্ষেত্রে করা যাবে, তখন এ ভ্যালুটা আমার লাগবে না। তো সেই ক্ষেত্রে সেটা মাথায় রেখে আমরা নতুন একটা ক্রিস্টাল, মানে নতুন একটা ইকুয়েশন পেলাম ল্যাটিস এনার্জির, দ্যাট ইজ কল্ড কাপুস্টেন্সকি ইকুয়েশন। এই কাপুস্টেন্সকি ইকুয়েশনে জাস্ট এইটুকুই বলার, মানে এটা জাস্ট ইকুয়েশনটা তোমাদের আছে। এখান থেকে অঙ্ক কখনো এখনো পর্যন্ত আসেনি, যদি আসে এখান থেকে অঙ্ক আসতে পারে, কিন্তু আমি নিয়মটা শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে না করতে হবে। তোমরা যদি অঙ্ক কখনো আসে এখান থেকে করবে, কারণ তোমাদের সিলেবাসে এই টপিকটা একটু হালকা করে দিয়েছে। তো হেডিং দাও, কাপুস্টেন্সকি ইকুয়েশন হেডিং দিয়েছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার যেটা বললাম সেটা থিওরিটিক্যালি একটু লেখো। লেখো যে মেডেলান কনস্ট্যান্ট, লেখো মেডেলান কনস্ট্যান্ট, মেডেলান কনস্ট্যান্ট cannot be determined, cannot be determined, cannot be determined for unknown crystal structure, cannot be determined for unknown crystal structure, unknown crystal structure. But to predict the possibility of formation, but to predict the possibility of formation, possibility of formation of a new ionic compound, of a new ionic compound
new ionic compound, it is required to know, it is required to know the approximate value of lattice energy. Possibility of formation of new ionic compound, it is required to know the approximate value of lattice energy. Approximate value of lattice energy. Approximate value of lattice energy. লিখেছো? হ্যাঁ স্যার। প্যারা চেঞ্জ করো। Born-Land equation cannot solve the problem, and this is the limitation of this theory, this is the limitation of this theory. হয়েছে? Born-Land equation cannot solve the problem and this is the limitation of this theory. Okay, লিখেছো? হ্যাঁ স্যার। প্যারা চেঞ্জ করে লিখো। To overcome this difficulty, to overcome this difficulty, Kapustensky pointed out the relation. To overcome this difficulty, Kapustensky pointed out the relation between the Madelung constant, and number of ions bracket nu, per unit formula, ঠিক আছে? Full stop. Number of ions bracket nu per unit formula, full stop. It was found that স্যার এটা কি একই প্যারাতে লিখবো? হ্যাঁ ফুল স্টপ দিয়ে it was found that the ratio of A by nu is essentially constant. A by nu is essentially constant. Ranging from 0.80 to 0.88, এরকম একটা রেঞ্জ, ranging from 0.80 to 0.88, ঠিক আছে? হ্যাঁ স্যার। Full stop. Based on this fact, he proposed the following equation based on BAACD. Based on this fact, he proposed the following equation. Key equation: U0 is equal to minus 1.2 into
10⁵ নিউ জেড প্লাস জেড মাইনাস বাই r0 ইন্টু 1 মাইনাস, আচ্ছা 1 মাইনাস 1 বাই n ছিল, তো সেটা সাবস্টিটিউট হয়ে গেল। তাহলে কি হয়েছে, সেখানে সাবস্টিটিউট হয়ে এরকম একটা ভ্যালু আসবে। আমরা ডিটেল মানে ডেরিভেশনটা করছি না, জাস্ট রেজাল্টটা আমরা লিখছি, কারণ তোমাদের এখানে খুব কোয়ালিটেটিভ একটা ইনফরমেশন এখানে লাগবে তোমাদের। এইটা এটা হচ্ছে কাপুস্টেনস্কি ইকুয়েশন। এই যে ইকুয়েশনটা কাপুস্টেনস্কি করলো, সেখানে কোনো এ ভ্যালু লাগছে না, এন ভ্যালু লাগছে না। স্যার ই স্কোয়ারটা কোথায় গেল? ওটা সব এই যে এখানে এইখানে ঢোকানো হয়েছে, মানে আলটিমেটলি এটা তো ডেরিভেশনের থ্রু দিয়ে এসছে, আমরা শুধু রেজাল্টটা লিখছি। ই স্কোয়ারটা এর মধ্যে ঢুকেছে, তারপর এখান থেকে কিছু ম্যানিপুলেট হয়েছে, মানে এইখানে যখন এই যে 1/n-টা যখন লেখা হয়েছিল সেটা কিছু ম্যানিপুলেট হয়েছে, সব মিলিয়ে আলটিমেটলি এই ইকুয়েশনটা এসছে আফটার ডেরিভেশন। এর মধ্যে ই এর মনটা সব এর মধ্যে আছে। আচ্ছা, তো এইটা যেটা হলো এটাকে কাপুস্টেনস্কি ইকুয়েশন বলে, এবং এটা হচ্ছে এসআই ইউনিটে, মানে আমরা আগেরটা সিজিএস এ করেছিলাম, এটা এসআই ইউনিটে, মানে ইন কিলোজুল পার মোল। ঠিক আছে, শুধু এই ইকুয়েশনটা তোমাদের একটু মনে রাখতে হবে, আর কিছু না। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে আর জিরোটা মানে সবকিছু এরকম করা আছে। আর জিরোটা আগের ক্ষেত্রে মানে এখানে কি ইউনিটে লিখছিলাম, কি ইউনিটে লিখছিলাম? হ্যাঁ, সেন্টিমিটার। সেন্টিমিটার। এবার এখানে সেটা করতে হবে, যেটা এমন ভাবে এটা কনভার্ট করা আছে যেন আর জিরোটা তোমাকে পিকোমিটারে বসাতে হবে। ইন দিস ইকুয়েশন, ইউনিট অফ বা আর0 ইন পিকোমিটার ইউনিট। ঠিক আছে, ইন দিস কেস ইন দিস ইকুয়েশন আর0 ইন পিকোমিটার ইউনিট, যেখানে 1 পিকোমিটার মানে কত? 10⁻⁻12 -12। মিটার। ওকে, আর নিউটা কি করে বার করবে? আমরা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল নিউ ইজ ইকুয়াল টু, ফর NaCl এর জন্য কত হবে? NaCl CHCl ইকুয়াল টু 2। 2 হবে। ফর NaCl CHCl, হ্যাঁ, MgO, তারপর হচ্ছে CaO, এটসেট্রা। আবার দেখো নিউ ইকুয়াল টু 3 হবে কার ক্ষেত্রে? ফর CaF2, TiO2, এটসেট্রা। বুঝতে পারছো? জাস্ট নাম্বার অফ আয়ন্স। তাহলে এইভাবে যদি ওখানে ক্যালকুলেট করো, তো NaCl এর যদি বলা হয়, তো NaCl এর যদি তোমার শুধু ডেটা কি দিতে হবে, এখানে প্রোভাইড করতে হবে কি? কোন আর দুটো? জিরোটা দিলেই হবে। শুধু আর0টা তোমার দিলেই হবে, আর কিছু লাগছে না। তাহলে এটা অনেকটা সিম্পল, তাই না? ওকে, লিখে নাও তাহলে। স্যার বলো। স্যার বলছে আমাদের এখানে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে স্যার, আজকে আপনি একটু পড়াটা রেকর্ড করুন, কারণ নেটওয়ার্কের প্রচন্ড প্রবলেম হচ্ছে। আমি মাঝে মাঝে শুনতে পাচ্ছি আপনার কথা, মাঝে মাঝে শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, রেকর্ড চলছে, তুমি লাস্টে আমাকে লিঙ্কটা নিয়ে নিও। হ্যাঁ, মনে থাকবে না, ঠিক তুমি আছে স্যার। চেয়ে নেবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা লিখে নিয়েছো? বেশ, তাহলে এটা হলো আমাদের কাপুস্টেনস্কি ইকুয়েশন। এটা জাস্ট আমাদের একটু কোয়ালিটেটিভলি এর ব্যাপারটা লাগবে। এখান থেকে কোশ্চেন তেমন ভাবে কখনো আসেনি। হ্যাঁ, যদি কখনো আসে তাহলে এখান থেকে ওটা লিখবে, শুধু এখান থেকে দিতে পারে কাপুস্টেনস্কি ইকুয়েশন কি সেটা দিতে পারে, আচ্ছা এখান থেকে একটা প্রবলেম দিতে পারে, দিয়ে বলবে ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করে ইউজিং কাপুস্টেনস্কি ইকুয়েশন, এটা তোমাকে দিতে পারে। তো সেটা যদি দেয় কখনো, তাহলে ওখান থেকে ওই ইকুয়েশন থেকে ব্যবহার করে করবে। তো নেক্সট আমরা যেটা করবো, যেটা আমরা ছিলাম যে জায়গাটা, সেটা হচ্ছে যে ল্যাটিস এনার্জি ক্যালকুলেশন, যেটা আমরা বন্ডল্যান্ড ইকুয়েশন থেকে করছিলাম, সেই বন্ডল্যান্ড ইকুয়েশনের ল্যাটিস এনার্জি যে ক্যালকুলেশন, তার যে ইকুয়েশনটা পেয়েছিলাম, সেখানে ওই ল্যাটিস এনার্জি কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেটা আমরা দেখব। সেখানে আমরা জেড প্লাস জেড মাইনাস দেখেছি, আর0 দেখেছি, হ্যাঁ,
তো এই যে ফ্যাক্টরগুলো রয়েছে এই ফ্যাক্টরগুলো উপর কিভাবে ডিপেন্ড করে সেগুলো আমরা আলোচনা করবো আর কি। তাহলে আমরা এখন হেডিং দেবো ফ্যাক্টরস অ্যাফেক্টিং ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জিটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে ক্রিস্টালের। তো হেডিং দাও যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ল্যাটিস এনার্জি। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ল্যাটিস এনার্জি দেখেছো? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো আমাদের প্রথমে যেটা করবো সেটা হচ্ছে ল্যাটিস এনার্জির যে বন্ডল্যান্ড ইকুয়েশন সেই বন্ডল্যান্ড ইকুয়েশনটা আমরা একটু লিখি। ঠিক আছে, বন্ডল্যান্ড ইকুয়েশন সেটা কি বলা হয়েছে? সেটা বলা হয়েছে u0 ইজ ইকুয়াল টু মাইনাস na into a z plus z minus e square by r into 1 minus 1 by এটা হচ্ছে বন্ডল্যান্ড ইকুয়েশন। ঠিক আছে। আচ্ছা এখানে দেখো তো, খেয়াল করো তো, ঠিক u0 যেটা, এই u0টা ঠিক প্রপোর্শনাল কার সঙ্গে? দেখো চার্জ অফ দি আয়ন, আয়নের যে চার্জ জেড প্লাস জেড মাইনাস এটা যত বাড়বে তত কি হবে? ল্যাটিস এনার্জি বাড়বে তো, ম্যাগনিটিউড। চার্জ অফ দি আয়নস আর আর জিরো, যেটা আর জিরো মানে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, সেটা কি হবে? সেটা যত ইনভার্সলি প্রপোর্শনাল হবে। ইউনিভার্সিটি, তাহলে নিচে লিখবো ইন্টারনিউক্লিয়ার সেপারেশন। ওকে, তাহলে এই দুটো জিনিসের উপর ডিপেন্ড করছে। তাহলে চার্জ যত বাড়বে u0 বাড়বে, ইন্টারনিউক্লিয়ার সেপারেশন যত বাড়বে u0 তত কমবে। এই জিনিসটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি বন্ডল্যান্ড ইকুয়েশন থেকে। এই বিষয়টা কারোর কোনো সন্দেহ থাকার কথা না। এবার আমরা এই ব্যাপারটাকে দেখবো যে কিভাবে চার্জ অফ দ্য আয়নের উপর ডিপেন্ড করছে, থিওরিটিক্যালি আমরা ব্যাপারটাকে দেখব। তাহলে আমরা যদি এখানে হেডিং দিই 1 নম্বর চার্জ অফ দি আয়নস, দেখো NaCl এর জেড প্লাস জেড মাইনাস কত? 1 1 1। CaO ক্যালসিয়াম অক্সাইড 2 2 2 2। তাহলে চার্জ অফ দ্য আয়ন বাড়লো না 2 কমলো? 2 বাড়লো। বাড়লো। তাহলে যদি বলা হয় NaCl বা ধর NaF যদি বলি NaF আর ক্যালসিয়াম অক্সাইড দুজনের মধ্যে ল্যাটিস এনার্জি কার বেশি হবে? ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড। তারপরে চার্জ অফ ক্যালসিয়াম দি, অক্সাইড। হ্যাঁ চার্জ অফ দি আয়ন যত বাড়বে তোমার ল্যাটিস এনার্জি বাড়বে। তাহলে তাহলে জেড প্লাস জেড মাইনাস এটা যত বাড়বে u0 তত কিরকম ভাবে বাড়বে আমরা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। LIFটা হচ্ছে 1:1, 1:1 যদি হয় তাহলে এখানে কিন্তু তোমার জেড প্লাস জেড মাইনাস যদি 1 1 হয় তাহলে কিন্তু u0 যেটা সেটা কিন্তু যা হবে সেটার ভ্যালু হচ্ছে, আমি লিখছি -1004 কিলো জুল পার মোল। এটা যদি হয় তাহলে ক্যালসিয়াম অক্সাইড 2:2 যদি হয় তারপরে চার্জটা তোমার বেড়ে গেল, তাহলে তার u0টা হবে -3523 কিলো জুল পার মোল। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে দেখো বেড়েছে না?
তোমার চার্জ যদি বাড়ে তাহলে কিন্তু তোমার ল্যাটিস এনার্জি বাড়বে। তাহলে আমরা ইকুয়েশনটাকে জাস্টিফাই স্যার করলাম। হ্যাঁ বলো। বলছি স্যার এখানে কি শুধু ম্যাগনিটিউডটাই নেবো নাকি মাইনাস চার্জটাও ধরবো? শুধু ম্যাগনিটিউড, মাইনাস চার্জটা হলে তো সাইন চেঞ্জ হয়ে যাবে, তাই না? ধরো ধরো এখানে যদি তুমি এরকম নাও যে +2 আর এটা -2 নাও, তাহলে এই দুটোর গুণফল কত হলো? -4, তাই না? ওটা বলছি না স্যার, এই হ্যাঁ যে ল্যাটিস এনার্জির যে মানগুলো বেরোলো হ্যাঁ হ্যাঁ কিলোজুল টাইম এলো হ্যাঁ ওটার কথা। হ্যাঁ, ম্যাগনিটিউড, অনলি ম্যাগনিটিউড। তুমি যেটা নেগেটিভ সাইনটা দেখতে পাচ্ছ এইটার কথা বলছো তো, এইটার এই নেগেটিভ না সাইনটার না কথা বলছো? ওটা না স্যার, ওই যে নিচে নিচে লাল কালির লেখায় হ্যাঁ বলো, এইটা। এই যে এদের যে মানে -1004 আর -3223 এইটা, এই দুটোর কি শুধু ম্যাগনিটিউড গুলোই হ্যাঁ নেবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ম্যাগনিটিউড নেবে। কারণ হচ্ছে কি, এটা হ্যাঁ তো ঠিক। ল্যাটিস এনার্জিটা তো রিলিজিং এনার্জি, তাই না? তো রিলিজিং এনার্জি, এই নেগেটিভ সাইনটা যেটা তুমি দেখতে পাচ্ছ এটা এনার্জি রিলিজ করছে বলে। কিন্তু কতটা এনার্জি রিলিজ করছে? এ 3523 কিলোজুল এনার্জি রিলিজ করছে, এ 1004 কিলোজুল এনার্জি রিলিজ করছে। এই মাইনাস সাইনটা যেটা দেখছো রিলিজিং এনার্জির জন্য, তাই জন্য নেগেটিভ। থার্মোডিনামিক্যালি তাই হয়, এনার্জি ছেড়ে দিলে কি নেগেটিভ। তো ল্যাটিস এনার্জি ওই জন্য নেগেটিভ। এবার ম্যাগনিটিউড যত বেশি হবে তত বেশি ল্যাটিস এনার্জি, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার যদি যদি ক্রিস্টালকে ভাঙতাম, ভাঙার জন্য কি করতে হবে? ওই এনার্জিটা দিতে হবে। তখন ল্যাটিস এনার্জি কত হবে? +3523। কিন্তু আমরা বাই ডেফিনিশন কি ধরি? বাই ডেফিনিশন বাই ডেফিনেশন দ্যাট ইজ এক কম। মোল আয়ন থেকে একটা ক্রিস্টাল তৈরি হতে। হ্যাঁ, তার মানে সেটা এনার্জি রিলিজ করছে ধরি, তাই তো? ওই জন্য নেগেটিভ ভ্যালুটা এসছে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। যখন কম্পেয়ার হবে তখন ম্যাগনিটিউডটা দেখবে জাস্ট। স্যার আপনার ভয়েসটা মাঝে মাঝে ব্রেক করে যাচ্ছে। সবাই, সবারই তাই অবস্থা। না স্যার আমার তো ক্লিয়ার আসছে। না স্যার। তো একটু এবার ক্লিয়ার আসছে। হ্যাঁ। আচ্ছা এবার দেখো 2 নম্বর কি বলছি, ইন্টারনিউক্লিয়ার সেপারেশন। আচ্ছা ইন্টারনিউক্লিয়ার সেপারেশনটা যেটা হবে, ইন্টারনিউক্লিয়ার সেপারেশনে আমরা কি দেখলাম যে U0টা ইন্টারনিউক্লিয়ার সেপারেশনের সঙ্গে ইনভার্স। তার মানে R0 যত বাড়বে, ইন্টারনিউক্লিয়ার সেপারেশন দুটো আয়নের মধ্যে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা যত বাড়বে তত কি হবে? ল্যাটিস এনার্জি কমবে। কমবে। হ্যাঁ, তার মানে লার্জার যত আয়ন হবে তত ল্যাটিস এনার্জিকে রিডিউস করে দেবে। তাহলে লার্জার দি আয়নস, smaller the lattice energy. Lattice energy. ওকে, আচ্ছা তাহলে এবার দেখো আমরা যদি এক্সাম্পল হিসেবে আবার দেখি, দেখো LIF। হ্যাঁ, তাহলে LIF এর R0টা হচ্ছে 201 পিকোমিটার। হ্যাঁ, মানে LI এর সেন্টার থেকে ফ্লুরাইডের সেন্টার। আচ্ছা CSI, সিজিয়াম আয়োডাইড, তার R0 বেশি হবে না কম হবে? বেশি হবে। বেশি হবে। তার ডেটা বলছে 395 পিকোমিটার। এবার বলো ল্যাটিস এনার্জির উপর কি প্রভাব পড়বে দুজনের? LIF এ ল্যাটিস এনার্জি বেশি। তাহলে ইন্টারনিউক্লিয়ার সেপারেশন যত কম, ল্যাটিস এনার্জি তত বেশি। দেখা যাক ডেটা, দেখো ডেটা বলছে এটা এটা তো আমরা একটু আগেই করলাম 1004 কিলোজুল পার মোল। আর সিজিয়াম আয়োডাইড হচ্ছে 569 569 কিলোজুল পার মোল। মিলেছে? তাহলে ইন্টারনিউক্লিয়ার সেপারেশন যত বাড়বে ল্যাটিস এনার্জি তত কমবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এটা গেল 3 নম্বর।
মেডিলান কনস্ট্যান্ট ভার্সেস ইন্টারনিউক্লিয়ার সেপারেশন। Internuclear separation. Internuclear separation. হয়েছে? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, আমরা ব্রডল্যান্ড ইকুয়েশনে মিডল্যান্ড কনস্ট্যান্টের সঙ্গে ইউ এর কি রিলেশন পেয়েছি গো? বলো। প্রপোর্শনাল। তাহলে ল্যাটিস এনার্জি সঙ্গে মিডল্যান্ড কনস্ট্যান্টের রিলেশন হচ্ছে প্রপোর্শনাল। এই যে এ মানে মিডল্যান্ড কনস্ট্যান্ট, এটা কিসের উপর ডিপেন্ড করে? জিওমেট্রি অফ দ্য ক্রিস্টাল। এ ডিপেন্ডস অন জিওমেট্রি অফ দি ক্রিস্টাল। জিওমেট্রি অফ দি ক্রিস্টাল। ওকে, আচ্ছা এবার দেখো আর জিরোর সঙ্গে রিলেশনটা কি আছে? ওয়ান বাই আর জিরো, যেটাকে বলা হয় ইন্টারনিউক্লিয়ার সেপারেশন। আমরা মিডল্যান্ড কনস্ট্যান্ট ভার্সেস ইন্টারনিউক্লিয়ার সেপারেশন এটা কম্পেয়ার করছি। তাহলে ল্যাটিস এনার্জির সঙ্গে এ ভ্যালুটা প্রপোর্শনাল থাকে আর আর জিরোটা ইনভার্সলি প্রপোর্শনাল। হ্যাঁ, যেখানে আর জিরোটাকে বলা হয় ইন্টারনিউক্লিয়ার সেপারেশন। ইন্টারনিউক্লিয়ার সেপারেশন। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা এবার দেখো জিওমেট্রি মানে জিওমেট্রির উপর এ ডিপেন্ড করছে, এর উপর আবার ল্যাটিস এনার্জি ডিপেন্ড করছে। হ্যাঁ ঠিক তো? বোঝো, জিওমেট্রির উপরে এ ডিপেন্ড করছে, এর উপর আবার ল্যাটিস এনার্জি ডিপেন্ড করছে তো। হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আবার দেখো আর জিরোর উপর ল্যাটিস এনার্জি ডিপেন্ড করছে, আবার আর জিরোর উপরে জিওমেট্রিও ডিপেন্ড করছে। কি করে করছে বলতে পারবে কেউ? আর জিরোর উপরে জিওমেট্রি কি করে ডিপেন্ড করছে? ক্যাটায়ন অ্যানায়নের সাইজের উপর তো মানে সাইজ যত geometry বড় depend হবে করে। জিওমেট্রি তত কম। বলো কি প্রেরণা কি বলছিলে বলো। স্যার ওই ক্যাটায়ন বা অ্যানায়নের সাইজের উপর ডিপেন্ড করেই তো কোঅর্ডিনেশন নাম্বার গুলো মানে ঠিক হয় আর কি। কিসের উপর ডিপেন্ড করে? রেডিয়াস রেশিও, তাই না? রেডিয়াস রেশিওর উপর ডিপেন্ড করে তোমার কোঅর্ডিনেশন নাম্বারগুলো ঠিক হয়, আমরা ডিসকাস করেছি। তাহলে রেডিয়াস রেশিওটা তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজের রেশিও। তাহলে ক্যাটায়ন ডাইরেক্টলি যেটা বলতে হয় সেটা হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজের উপরে কোঅর্ডিনেশন নাম্বারটা ডিপেন্ড করে না, বুঝলে? হ্যাঁ এবার ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজের যোগফলটাই তো ইন্টারনিউক্লিয়ার সেপারেশন। তাহলে ইন্টারনিউক্লিয়ার সেপারেশনের উপর কোঅর্ডিনেশন নাম্বার ডিপেন্ড করে। তাহলে কোঅর্ডিনেশন নাম্বার মানেই জিওমেট্রি, তাই তো? 3 মানে ট্রাইগোনাল প্ল্যানার, 4 মানে টেট্রাহেড্রাল, 6 মানে অক্টাহেড্রাল, 8 মানে কিউবিক। তাহলে কোঅর্ডিনেশন নাম্বারের উপর জিওমেট্রি। তার মানে অ্যাকচুয়ালি ডাইরেক্টলি কি দাঁড়ালো? ইন্টারনিউক্লিয়ার সেপারেশনের সঙ্গে জিওমেট্রি সম্পর্ক আছে না নেই? আছে। আছে। তাহলে ইন্টারনিউক্লিয়ার সেপারেশনের উপর জিওমেট্রি ডিপেন্ড করে। আবার এ ভ্যালু সেটাও জিওমেট্রির সঙ্গে রিলেটেড। তার মানে বোথ এ এবং আর জিরো দুটোই জিওমেট্রির উপর মানে জিওমেট্রিটাই দুজনের উপর ডিপেন্ড করে, এ ভ্যালু এবং আর জিরো, বা উল্টো করে যদি বলা হয় মানে জিওমেট্রির সঙ্গে এরা দুজন রিলেটেড। এবার তুমি খেয়াল করো ল্যাটিস এনার্জিটা দেখো, ল্যাটিস এনার্জিটা এর সঙ্গে প্রপোর্শনাল, আর জিরোর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এর সঙ্গে প্রপোর্শনাল, আর জিরোর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এ যত বাড়বে
ল্যাটিস এনার্জি কি হবে? বাড়বে, R0 যত বাড়বে কি হবে? কমবে। 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 এবার চলে এসো জিওমেট্রির সঙ্গে R0 এবং A এটা কিভাবে রিলেটেড। দেখো জিওমেট্রি যত বেশি হবে, মানে কোঅর্ডিনেশন নাম্বার যত বেশি হবে, এ ভ্যালু কি হয়? বাড়ে। বাড়ে। আর R0 যত বাড়ে জিওমেট্রি কি হবে? কোঅর্ডিনেশন নাম্বার কমবে। R0 বাড়বে। যত আয়নের সাইজ বাড়বে তত কোঅর্ডিনেশন নাম্বার বাড়বে না? হ্যাঁ বাড়বে। তাহলে দেখো যে মানে মানে ব্যাপারটা হচ্ছে যে দেখো R0 বাড়লে জিওমেট্রি বাড়ছে, মানে কোঅর্ডিনেশন নাম্বার বাড়ছে, এ বাড়লে কোঅর্ডিনেশন নাম্বার বাড়ছে, কিন্তু ল্যাটিস এনার্জির সঙ্গে রিলেশনটা দেখো উল্টো না। এ যদি হ্যাঁ বাড়ে, স্যার। হ্যাঁ এ স্যার। যদি বাড়ে তাহলে ল্যাটিস এনার্জি বাড়ে, আর আর যদি বাড়ে তাহলে ল্যাটিস এনার্জি কমে। তাহলে দেখো এ ভ্যালু ল্যাটিস এনার্জিটাকে বাড়িয়ে দিতে চাইছে, আর R0 ল্যাটিস এনার্জিটাকে কমিয়ে দিতে চাইছে। রিলেশনটা এরকম। তো এখন এই যে জায়গাটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে আর কি, একটু একটু করে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে যে জিওমেট্রির সঙ্গে এরা দুজনেই প্রফেশনাল, কিন্তু ল্যাটিস এনার্জির সঙ্গে এরা দুজনই একই রকম নয়, মানে একজন প্রফেশনাল একজন ইনভার্সলি প্রফেশনাল। ঠিক আছে, তো এই জায়গাটা আমরা একটু লিখে নিই আগে, তারপরে মানে একটু একটু করে ব্যাপারটায় যাবো। তো হেডিং দিয়ে তাহলে কি লিখেছো? এটা লিখেছো। এরপরে লেখো প্যারা চেঞ্জ করে, দেখো সামটাইমস, তাহলে 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 কি হচ্ছে না, কোন একটা ক্রিস্টালের জিওমেট্রি প্রেডিক্ট করতে গেলে আমাকে কি কি কনসিডার করতে হবে? এ ভ্যালু এবং কি এ আর R0। R0 দুটোকেই কনসিডার করতে হবে। তাহলে দেখো লেখো সামটাইমস টু প্রেডিক্ট দি জিওমেট্রি, sometimes to predict the geometry, sometimes to predict the geometry, both A and R0, both A and R0 are to be considered, are to be considered, are to be considered simultaneously, are to be considered simultaneously, are to be considered simultaneously, full stop. Generally this situation arises, generally this situation arises for borderline radius ratio, এটা আমরা পরে আসছি। this situation mainly arises, or this situation arises for borderline radius ratio. borderline মানে কি? কোন রেডিয়াস রেশিও? borderline কোনগুলো? যেখানে ক্যাটায়ন আর অ্যানায়নের সাইজটা সমান। না না, borderline radius ratio মানে লিমিটিং রেডিয়াস রেশিও, মানে একটা জিওমেট্রি থেকে আরেকটা জিওমেট্রিতে কনভার্ট হয় যে রেডিয়াস রেশিওতে। বুঝতে পেরেছো? তাহলে দেখো 0.225 এটা কিসের বর্ডার লাইন? কোন দুটো জিওমেট্রির বর্ডার লাইন? 0.225, 0.225 থেকে আর টেট্রাহেড্রাল শুরু হয়, তার আগে কে থাকে? ট্রাইগোনাল প্ল্যানার। ট্রাইগোনাল প্ল্যানার। তার মানে 0.22 উপরে গেলে, 0.225 এর উপরে গেলে টেট্রাহেড্রাল, নিচে গেলে ট্রাইগোনাল প্ল্যানার, তাহলে এটা বর্ডার লাইন। আবার 0.414 ওর উপরে গেলে অক্টাহেড্রাল, নিচে গেলে টেট্রাহেড্রাল, তাহলে ওটা একটা বর্ডার লাইন। 0.732 উপরে গেলে কিউবিক, নিচে গেলে অক্টাহেড্রাল, তাহলে ওটা একটা বর্ডার লাইন। তাহলে লিমিটিং রেডিয়াস রেশিওগুলো হচ্ছে বর্ডার লাইন। তাহলে generally this situation arises for borderline radius ratio. লিখেছো? লিখেছো? প্যারা চেঞ্জ করে লেখো, লেখো medullum constant ব্র্যাকেটে a, medullum constant ব্র্যাকেটে a increases with the increase of coordination number.
Madelung constant A increases with the increase of coordination number. Madelung constant A increases with the increase of coordination number. Coordination number যত বাড়বে A ভ্যালু তত বাড়বে। তাহলে দেখো সিজিয়াম ক্লোরাইড আর সোডিয়াম ক্লোরাইড কার কোঅর্ডিনেশন নাম্বার বেশি হবে? সিজিয়াম ক্লোরাইড। সিজিয়াম ক্লোরাইড। তাহলে সিজিয়াম ক্লোরাইডের কেন কেন কোঅর্ডিনেশন বেশি? সিজিয়াম ক্লোরাইড কোঅর্ডিনেশন নাম্বার কত? 8। 8। তাহলে কিউবিক, তাহলে এ কিউবিক এক্সাম্পল হচ্ছে CaCl গ্রেটার দেন এ অক্টাহেড্রাল হবে না? দেখবে তুমি ওই যে আমরা চার্ট করেছিলাম না, এ চার্ট, এদিকে কম্পাউন্ড লিখেছিলাম, চার্ট করেছিলাম, সেই চার্টে দেখো CaCl এর ভ্যালুটা বেশি দেওয়া রয়েছে, হয়েছে? এটা লেখো। তাহলে যত কোঅর্ডিনেশন নাম্বার বাড়বে, কিউবিক হয়েছে দেখো, তার কোঅর্ডিনেশন নাম্বার বেশি, কোঅর্ডিনেশন নাম্বার যত বাড়বে তার এ ভ্যালু তত বাড়বে। ঠিক আছে? হ্যাঁ স্যার। তাহলে এটা হলো, এটা একটা কোঅর্ডিনেশন নাম্বারের সঙ্গে এর রিলেশন হলো। নিচে লেখো আবার এটা হচ্ছে ল্যাটিস এনার্জির সঙ্গে কিরকম ভাবে রিলেটেড? প্রপোর্শনাল। প্রপোর্শনাল। হ্যাঁ, নিচে লেখো, মানে এটা নিচে লেখো A tend to increase lattice energy. A tend to increase lattice energy. A tend to increase lattice energy. A tend to increase lattice energy more for CaCl structure. For CaCl structure. তাহলে সিজিয়াম ক্লোরাইড স্ট্রাকচারের ক্ষেত্রে যেহেতু ওর কোঅর্ডিনেশন নাম্বারটা বেশি এবং এটা বেশি, তার জন্য এদের দুটো যদি কম্পেয়ার করি ল্যাটিস এনার্জিটাও কিন্তু বেশি হবে। তার মানে এখানে যদি U0 বলি, U0 ফর CaCl গ্রেটার দ্যান U0 ফর NaCl স্ট্রাকচার, হয়েছে? হ্যাঁ স্যার। আবার প্যারা চেঞ্জ করো, দেখো বাট উইথ ইনক্রিজিং R0, বাট উইথ ইনক্রিজিং R0 ল্যাটিস এনার্জি কি হবে? কমবে। ডিক্রিজ করবে। হ্যাঁ, বাট উইথ ইনক্রিজিং ল্যাটিস এনার্জি, বাট উইথ ইনক্রিজিং R0 ল্যাটিস এনার্জি ডিক্রিজেস। ঠিক আছে? তাহলে R0 অফ CaCl গ্রেটার দ্যান R0 অফ NaCl। তাহলে এই কনটেক্সটে এরা কি চাইছে? কোনটার U0 বেশি হওয়ার কথা এই কনটেক্সটে? NaCl এর। NaCl এর ল্যাটিস এনার্জি বেশি হওয়ার কথা। তাহলে লেখো, কি লিখলে? বাট উইথ ইনক্রিজিং R0 ল্যাটিস এনার্জি ডিক্রিজেস। হ্যাঁ, বলে এটা লিখেছো, লিখে নিচে লেখো R0 would tend to R0 would tend to decrease, R0 would tend to decrease, R0 would tend to decrease the lattice energy, R0 would tend to decrease the lattice energy more for cesium chloride, more for cesium chloride, lattice energy more for cesium chloride than sodium chloride. তাহলে এই কনটেক্সটে যদি আমরা এইটাকে বিচার করি, তাহলে U0 কার বেশি হওয়ার কথা? NaCl এর। এটা হওয়ার কথা, আর এইটা বিচার করলে এটা হচ্ছে, তাই না? উল্টো হয়ে যাচ্ছে তো। তার মানে এ ভ্যালুটা যদি কনসিডার করি, সে U0টাকে বাড়াতে চাইছে, আর R0 যদি কনসিডার করি তাহলে U0টাকে সে কমাতে চাইছে।
তার অ্যাকচুয়ালি ইউ জিরোটা তাহলে কিসের সঙ্গে রিলেটেড হবে? এর সাথে। নো, এ বাই আর এর সঙ্গে, মানে রিলেটিভ ম্যাগনিটিউড। ইউ জিরো বাড়বে যদি এ বাড়ে, আর ইউ জিরো বাড়বে যদি আর জিরো কমে। তাহলে অ্যাকচুয়ালি ইউ জিরো বাড়বে যদি এ বাই আর জিরোটা বাড়ে, তাই না? হ্যাঁ স্যার। তার মানে রিলেটিভ ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করছে, নট অনলি এ, নট অনলি আর, রিলেটিভ ম্যাগনিটিউডের উপর ডিপেন্ড করছে, কারণ দুজনে অপোজিট রেজাল্ট দেয়, ঠিক তো? তাহলে লেখো দাস এ জিরো অ্যান্ড আর জিরো, দাস এ জিরো অ্যান্ড আর জিরো contribute in the opposite direction, contribute in the opposite direction, full stop. Hence the actual structure, hence the actual structure to be adopted, hence the actual structure to be adopted is governed by, hence the actual structure to be adopted is governed by the relative magnitude of the two opposite contribution, relative magnitude of the two opposing contributions, governed by the relative magnitude of two opposite contributions. ঠিক আছে, লিখেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ব্যাপারটা আরো ক্লিয়ার হবে যদি আমি একটা কোশ্চেন সলভ করি। একটা কোশ্চেন মাঝে মাঝে আসে, সেটা হচ্ছে why does KCl adopted the rock salt structure in spite of the radius ratio greater than 0.732, এটা ঠিক আছে? ওকে, রক সল্ট মানে কি? রক সল্ট স্ট্রাকচার মানে NaCl স্ট্রাকচার, NaCl স্ট্রাকচার। আচ্ছা, NaCl স্ট্রাকচার মানে কোঅর্ডিনেশন নাম্বার কত? 6। আর CaCl স্ট্রাকচার মানে CaCl 8। আচ্ছা, KCl এর রেডিয়াস রেশিও কত? কত বলছে? গ্রেটার দ্যান 0.732। তাহলে এর জিওমেট্রি কি হওয়া উচিত? অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল হওয়া উচিত। সরি স্যার, কিউবিক স্যার। 0.732 থেকে 1, এই রেঞ্জটা কিউবিকের জন্য না? হ্যাঁ স্যার, কিউবিক তাহলে ভুল করে বলেছি। হ্যাঁ, তাহলে কিউবিক যদি ওর 0.732 এর অরিজিনাল রেডিয়াস রেশিও, তাহলে এর জিওমেট্রি হওয়া উচিত কিউবিক, কিন্তু বলছে কোনটা অ্যাডপ্ট করে? বলছে রক সল্ট স্ট্রাকচার মানে NaCl স্ট্রাকচার দেখায়। তাহলে রেডিয়াস রেশিও বলছে কিউবিক হওয়ার কথা, কিন্তু তবুও সে NaCl স্ট্রাকচার দেখায়। তাহলে এটা কি করে ব্যাখ্যা করবে? তাহলে এখান থেকে আমাদের যেটা দেখো সমস্যা যেটা হচ্ছে,
সেটা হচ্ছে যে তুমি কিউবিকটা হবে বলছো কিসের বেসিসে? রেডিয়াস রেশিওর ভিত্তিতে। ভিত্তিতে। কিন্তু আর আদতে এনএসিএল স্ট্রাকচার দেখাচ্ছে, তাহলে কি এই জিওমেট্রিটা শুধুমাত্র রেডিয়াস রেশিওর উপর ডিপেন্ড করে? না স্যার। না না। স্যার। তাহলে এটা তো পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে যে রেডিয়াস রেশিওর উপরে কিন্তু শুধুমাত্র জিওমেট্রি ডিপেন্ড করে না। যদি তাই হতো তাহলে এর রেডিয়াস রেশিও 0.732, তার মানে এ কিউবিক দেখানোর কথা, কিন্তু এনএসএল স্ট্রাকচার দেখাচ্ছে। কেন এনএসএল স্ট্রাকচার দেখাচ্ছে? তার মানে শুধুমাত্র রেডিয়াস রেশিওর উপর ডিপেন্ড করে না, অন্য কিছুর উপর ডিপেন্ড করে। সেই অন্য কিছুটা কি? সেটা হচ্ছে কোঅর্ডিনেশন। না, অন্য কিছুটা কি? মেডুলাং কনস্ট্যান্ট। মেডুলাম কনস্ট্যান্ট। মেডুলাং কনস্ট্যান্ট। তো মেডুলাং কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে শুধুমাত্র রেডিয়াস রেশিও নয়, রেডিয়াস রেশিও অ্যাজ ওয়েল অ্যাজ মেডুলাং কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে। দুটো জিনিসের উপর একসঙ্গে ডিপেন্ড করে। কারণ আমরা একটু আগেই দেখলাম যে শুধুমাত্র রেডিয়াস রেশিওর উপর ডিপেন্ড করলে এই রেজাল্ট আসে, শুধুমাত্র মেডুলাং কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করলে এই রেজাল্ট আসে। তখন কি দেখা হয়? তখন দুটো এই যে রিলেটিভ ম্যাগনিটিউড দেখা হয়, তাই তো? তাহলে শুধুমাত্র রেডিয়াস রেশিও দেখলেও হবে না, শুধুমাত্র মেডুলাং কনস্ট্যান্ট দেখলেও হবে না, দুটোকে একসঙ্গে দেখতে হবে, মানে রেশিওটা দেখতে হবে। তো এইখানে সেই কোশ্চেনটা দিয়ে আমরা ব্যাপারটাকে বুঝবো আর কি। তো কি করে ব্যাখ্যা করব, দেখা যাক যে কেন তার 732 বেশি হওয়া সত্ত্বেও সে সোডিয়াম ক্লোরাইড দেখায়, এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু ডেটা দিয়ে দিয়েছে, হচ্ছে গিভেন আর অফ Na plus is equal to 138 picometer, R of Cl minus 181 picometer, R of cesium plus 151 picometer, এটা দেওয়া রয়েছে। আর এটা দেওয়া রয়েছে। আর আরেকটা বলা হয়েছে আর অফ কে প্লাস যখন কোঅর্ডিনেশন নাম্বার যদি 6 হতো, মানে এনএসিএল স্ট্রাকচারে যেত, তাহলে তার রেডিয়াস একটা দেওয়া রয়েছে। আর আর অফ কে প্লাস যখন কোঅর্ডিনেশন নাম্বার 8-এ যাবে, তখন তার রেডিয়াস কি হবে? দেখো, দুটো কোঅর্ডিনেশন নাম্বার বেশি মানে রেডিয়াস কি হবে? বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। কারণ কি? আমরা জানি আর প্লাস বাই আর মাইনাস, যত বাড়ে কোঅর্ডিনেশন নাম্বার তত কি হয়? বাড়ে তো? বাড়ে। তার মানে আর প্লাস বাড়লে কোঅর্ডিনেশন নাম্বার বাড়ে, তো কোঅর্ডিনেশন নাম্বার বেড়েছে, তাহলে আর প্লাস বাড়বে। তো আর কে প্লাস বলছে 151 যখন এইটাই, আর এটা হচ্ছে 138। ঠিক আছে? তো এই তোমার ডেটা দেওয়া রয়েছে। এবার এখান থেকে তোমাকে জাস্টিফাই, আচ্ছা এ ভ্যালুগুলো দেওয়া রয়েছে, এই ভ্যালুগুলো দেওয়া রয়েছে। এ ভ্যালু অফ এনএসএল স্ট্রাকচার, সেটা আমরা আগে লিস্টে লিখেছিলাম, সেটা হচ্ছে 1.748। আর এ ভ্যালু অফ সিএসসিএল স্ট্রাকচার, সেটা হচ্ছে 1.7763। এইটা দেওয়া রয়েছে। এই হচ্ছে গিভেন ডেটা। দেখো, এবার দেখো, আমি ব্যাপারটাকে ভালো করে শুনবে, হ্যাঁ, যে কেন মানে কেসিএল তার রেডিয়াস রেশিওটা 0.732 বেশি হওয়া সত্ত্বেও কেন সে সোডিয়াম ক্লোরাইডের জিওমেট্রি দেখায়। দেখো, যদি আর অফ এনএ প্লাস আর আর অফ সিএল মাইনাস এই হয়, তাহলে আর জিরো অফ এনএসিএল কত হচ্ছে বলো? 138 প্লাস 181 তো, ঠিক আছে? এটা করলে কত হয়? 319 পিকোমিটার হয় না? Yes. আচ্ছা, আর জিরো অফ সিএসসিএল সেটা কত হবে? 151 প্লাস
181, সেটা যোগ করলে মোটামুটি দাঁড়ায় 332। হয়েছে? তাহলে R0 পেয়ে গেলাম আমরা ডেটা থেকে, পেয়েছি। ঠিক আছে? ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, মানে ইউ জিরোর সঙ্গে আমাদের রিলেশনটা কি আছে? এ বাই R0 তো? আর আচ্ছা, তাহলে এবার দেখো ইউ0 অফ সিএসএল স্ট্রাকচার মানে কিউবিক, হ্যাঁ, সেটা কি হবে? কত হবে? এ কত কিউবিকের? এই যে সিএসএল, 1.763। হ্যাঁ 1.763 ডিভাইড বাই R0 কত সিএসএল এর? কিউবিক মানে সিএসএল 332, এটা তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার ইউ0 ফর অক্টাহেড্রাল মানে এনএসিএল স্ট্রাকচার, ঠিক আছে, সেটা কত হবে? এ কত? 1.728। 1.748 ডিভাইড বাই 319। 1। এবার দেখো, এই হচ্ছে সম্পর্ক। এবার কেসিএলটা কিউবিক দেখাবে না অক্টাহেড্রাল দেখাবে, সেটা কি করে বুঝবো? দেখতে হবে কোথায় গেলে ল্যাটিস এনার্জিটা বেশি হচ্ছে। তাহলে আমরা এই দুটো যদি কম্পেয়ার করি, দেখো ইউ0 কিউবিক বাই ইউ0 অক্টাহেড্রাল, তাহলে রেশিও করছি মানে এখানে সমান চিহ্ন হবে 1.763 বাই 332 ইন্টু 319 বাই 1.7, এটা হবে তো? তাহলে এবার দেখো এটা ক্যালকুলেট করলে কত আসে, দেখো তো রেশিওটা। 0.969। পয়েন্ট 969। 0.9। 0.969। হ্যাঁ স্যার। এইটা, তাহলে দেখো এদের মধ্যে তাহলে কোনটা বড় হলো? কিউবিক। কিউবিকটা বড়। তখন এখান থেকে আমরা বলতে পারি অতএব ইউ0 কিউবিক গ্রেটার দ্যান ইউ0 অক্টাহেড্রাল। এটা পেলাম তো? তাহলে কেসিএল কোন জিওমেট্রিতে যেতে চাইবে, কিউবিক নাকি অক্টাহেড্রাল? যেখানে গেলে, হ্যাঁ যেখানে গেলে তার ল্যাটিস এনার্জিটা কি হবে? বেশি হবে, তাই না? বেশি হবে। এই না সরি সরি, এটা তোমার তো রেজাল্ট উল্টো হলো, তোমরা তো ভুলই বললে। এটা এটা কিউবিক কি করে বড় হয়? 0. স্যার অক্টাহেড্রাল তো। হ্যাঁ 0.9 ইন্টু অক্টাহেড্রাল, তাই না? 0.9 একটা ফ্র্যাকশন গুণ করা হচ্ছে, তাহলে অক্টাহেড্রালটা বড় না? এইটা বড় না? বুঝতে পারছো? ফ্র্যাকশন গুণ করলে সংখ্যাটা কি হয়ে যায়? ছোট হয়ে যায় তো। তো অক্টাহেড্রাল একটা বড় সংখ্যা, তার সঙ্গে 0.96 একটা ফ্র্যাকশন গুণ করছো, তাহলে সেটা ছোট সংখ্যা হয়ে যাবে কিউবিকের সংখ্যা, তাহলে কিউবিকটা ছোট, এইটা হবে, অর্ডারটা উল্টো হলো। আচ্ছা তাহলে যাই হোক, তাহলে অক্টাহেড্রালে আমাদের বেশি এসছে, তাহলে অক্টাহেড্রালে ল্যাটিস এনার্জি যদি বেশি আসে তাহলে সে কোথায় যেতে চাইবে এনএসিএল এই কেসিএল? অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল যেতে চাইবে, মানে রক সল্টে যেতে চাইবে। তো অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা তার মানে আমি এখান থেকে পেলাম, সেটা হচ্ছে আমরা দেখো এ বাই R0 থেকে বার করলাম, কিন্তু শুধুমাত্র যদি আর প্লাস আর মাইনাস থেকে বার করতাম তাহলে কিন্তু ওর কিউবিক দেখানোর কথা, তাই না?
এই যে 0.732 উপরে বলছে, তো 0.732 উপরে যদি হয় তাহলে সেটা কিউবিক হওয়ার কথা। কিন্তু আমরা শুধুমাত্র রেডিয়াস রেশিও কনসিডার করব না, আমরা পুরো রেশিওটা কনসিডার করব a/r0। সেই রেশিওটা কনসিডার করে দেখলাম যে অক্টাইডালে গেলে সে বেশি ল্যাটিস এনার্জি দেখাতে পারবে, তাই জন্য সে অক্টাইডাল বা রক সল্ট স্ট্রাকচার দেখাবে। এটাই হচ্ছে ব্যাপার। তার মানে এখান থেকে একটা প্রমাণ করলাম যে ল্যাটিস এনার্জিটা কিন্তু তোমার সরি মানে জিওমেট্রিটা কিন্তু শুধুমাত্র রেডিয়াস রেশিওর উপর ডিপেন্ড করে না, বোথ রেডিয়াস রেশিও অ্যান্ড মেডিলান কনস্ট্যান্টের উপর ডিপেন্ড করে। বোঝা গেল? তাহলে লেখো দাস, প্যারা চেঞ্জ করো, দাস ফর দি রক সল্ট টাইপ অফ স্ট্রাকচার, দাস ফর রক সল্ট টাইপ স্ট্রাকচার the lattice energy is larger, lattice energy is larger lattice energy is larger, and this is why, and this is why KCl adopted the rock salt type structure. KCl adopted the rock salt type structure. KCl adopted the rock salt type structure. হয়েছে? লিখেছো? হ্যাঁ স্যার। রক সল্ট টাইপ স্ট্রাকচার, এই কোশ্চেনটা কিন্তু দেয়। ওকে, এবার আমরা যেটা করব, তাহলে আমাদের ল্যাটিস এনার্জি বর্নল্যান্ড ইকুয়েশন হয়ে গেল। তাহলে বর্নল্যান্ড ইকুয়েশন দিয়ে আমরা ল্যাটিস এনার্জিটা বার করাটা শিখলাম। এবার আমাদের যেটা করতে হবে, আর একটা জিনিস আমাদের করতে হবে যেখান থেকে আমরা ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করতে পারি, সেটা হচ্ছে তোমরা সবাই শুনেছো বা তোমরা প্র্যাকটিস করেছো এইচএসে, সেটা হচ্ছে কি বর্ন হেভার সাইকেল। মনে পড়ে? বর্ন হেভার সাইকেল কারো মনে আছে? এরকম জিনিস শুনেছো, পড়েছো? বর্ন হেভার সাইকেল করেছো, নিশ্চয়ই করেছো। আচ্ছা, বর্ন হেভার সাইকেল দিয়ে আমরা কিভাবে ল্যাটিস এনার্জি ক্যালকুলেট করতে পারি সেটা আমাদের এবার জানতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রবলেম থাকে। বর্ন হেভার সাইকেল, ঠিক আছে? আচ্ছা, বর্ন হেভার সাইকেলটা কি সেটা আগে আমাদের জানতে হবে। অনেক সময় থিওরিটিক্যাল কোশ্চেন এক দুবার এসেছে আগে যে বর্ন হেভার সাইকেলটা কি। দেখো, বর্ন হেভার সাইকেলটা কিছু না, নাথিং ভেরি মাচ টাফ, মানে একদম সহজভাবে আমি যদি বলি ব্যাপারটাকে, যে ধরো একটা কম্পাউন্ড তৈরি হবে, তাহলে কম্পাউন্ডে কে কে থাকবে? ক্যাটায়ন এবং অ্যানায়ন। ধরো NaCl তৈরি হবে, তাহলে NaClটা কিসের থেকে তৈরি হবে? Na প্লাস আর Cl মাইনাস। Na প্লাসটা কোথা থেকে তৈরি হবে? Na প্লাসটা কোথা থেকে তৈরি হবে? সোডিয়ামের থেকে ইলেকট্রন Na থেকে একটা ইলেকট্রন দিয়ে দিয়ে তারপর Na প্লাস হবে। তার মানে মেটালিক সোডিয়াম থেকে তৈরি হবে, তাই তো? মেটালিক সোডিয়াম থেকে Na প্লাস তৈরি হবে, সোডিয়াম সলিড থেকে। Cl মাইনাসটা কোথা থেকে তৈরি হবে? ক্লোরিন একটা গ্রহণ করে তারপর Cl মাইনাস। আচ্ছা, ক্লোরিন অ্যাটমটা কোথা থেকে আসবে? Cl2 ভেঙে গিয়ে। এক্স্যাক্টলি, Cl, কারণ ক্লোরিন অ্যাটমিক স্টেটে থাকতে পারে না, ক্লোরিন ডাইঅ্যাটমিক ফর্মে থাকে, Cl2। তো Cl2 থেকে Cl মাইনাস হবে, আর সোডিয়াম মেটাল থেকে সোডিয়াম প্লাস তৈরি হবে, তারা জুড়ে যাবে NaCl তৈরি হবে।
তো এই যে ঘটনাটা, এই ঘটনাটা যে এই যে সোডিয়াম মেটাল এবং Cl2 গ্যাস, এই দুজনের থেকে আলটিমেটলি যে NaCl তৈরি হওয়া, মানে এলিমেন্টাল স্টেট থেকে কম্পাউন্ড তৈরি হওয়া, এই তৈরি হওয়া মিন্স ফরমেশন, এর জন্য একটা এনার্জি ইনভলভ থাকবে বা এনথ্যালপি ইনভলভ থাকবে। সেই এনথ্যালপিকে আমরা কি বলবো? সেই এনথ্যালপিকে বলবো আমরা ডেল এইচ ফরমেশন বা এনথ্যালপি অফ ফরমেশন। তাহলে এনথ্যালপি অফ ফরমেশন যে ভ্যালুটা, এটা কোন স্টেপের জন্য? না সোডিয়াম মেটাল প্লাস Cl2 গ্যাস অ্যারো NaCl। এই NaCl যে তৈরি হলো 1 মোল পরিমাণ, অবশ্যই এই 1 মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি হতে কোথা থেকে তৈরি হবে? না মেটালিক সোডিয়াম এবং ক্লোরিন গ্যাস Cl2, এদের কম্বিনেশনের ফলে যে NaClটা তৈরি হবে 1 মোল পরিমাণ, যার জন্য যে অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজ করছে। তৈরি হওয়া ফরমেশন হলে এনার্জি কি করবে? রিলিজ করবে, আর ভেঙে গেলে এনার্জি দিতে হবে। তো এখানে কি হচ্ছে? ফরমেশন, মেটালিক সোডিয়াম গ্যাসিয়াস ডাইক্লোরিন মানে Cl2 জুড়ে গেল, NaCl তৈরি হলো, একটা এনথ্যালপি রিলিজ হলো, দ্যাট ইজ কল্ড এনথ্যালপি অফ ফরমেশন। তাহলে এই যে Na এবং Cl2 জুড়ে গিয়ে NaCl তৈরি হবে, এই প্রসেসটা এক্সোথার্মিক হতে হবে নাকি এন্ডোথার্মিক হতে হবে? এক্সোথার্মিক। এক্সোথার্মিক মানে ডেল এইচ অফ ফরমেশন এক্ষেত্রে নেগেটিভ হতে হবে। যদি পজিটিভ হয় তাহলে কি হবে? আমাকে বাইরে থেকে এনার্জি সাপ্লাই করতে হবে। তাহলে এন্ডোথার্মিক যদি হয় তাহলে বাইরে থেকে আমাকে এনার্জি সাপ্লাই করতে হবে। তার মানে ডেল এইচ ফরমেশন, এই ডেল এইচ ফরমেশনটা কি হতে পারে? নেগেটিভও হতে পারে, পজিটিভ হতে পারে। যদি নেগেটিভ হয় তাহলে কি হবে? এক্সোথার্মিক। এক্সোথার্মিক। যদি পজিটিভ হয়, তাহলে এই যে ডেল এইচ ফরমেশনটা তুমি হবে বলছো, এটা কি এক স্টেপে হবে? যেটা আমি দেখালাম Na আর Cl2 জুড়ে দিলাম, NaCl হয়ে গেল, এটা কি এক স্টেপে হবে? না স্যার। না স্যার। কিরকম হবে? না মাল্টি স্টেপে হবে। কিরকম? দেখো সোডিয়াম থেকে কি হতে হবে? সোডিয়াম সোডিয়াম প্লাস Na+। সেটা কি এক স্টেপে হবে? সোডিয়ামকে প্রথম অবস্থায় তুমি কি হিসেবে, কোন স্টেটে নিয়েছো? সলিড, লিকুইড, গ্যাস, কোনটাই নিয়েছো? সলিড। 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 সলিড থেকে কি ইলেকট্রন বেরোয়? না স্যার। আয়োনাইজেশন এনার্জির যে গল্পটা তোমরা পড়েছো, সেখানে ডেফিনেশনে কি ছিল? যে ইলেকট্রন বেরোয় গ্যাসিয়াস স্টেট থেকে বেরোবে। গ্যাসিয়াস স্টেট থেকে বেরোয়। তাহলে ইলেকট্রন গ্যাসিয়াস স্টেট থেকে বেরোয়, সলিড স্টেট থেকে বেরোয় না, কারণ সলিড স্টেটে বাউন্ড ইলেকট্রনগুলো। তাহলে তাহলে প্রথমে কিসে নিয়ে যেতে হবে সোডিয়ামটাকে? গ্যাসে। গ্যাসিয়াসে নিয়ে যেতে হবে, সলিড থেকে গ্যাসে নিয়ে যেতে হবে। তাহলে সলিড থেকে গ্যাসে নিয়ে যেতে গেলে আমাকে এনার্জি দিতে হবে না নিতে হবে? দিতে হবে। দিতে হবে। দিতে হবে। যে এনার্জিটা দিতে হবে যার ফলে সলিড থেকে গ্যাসে আসবে, তাকে কি বলা হয়? এনথ্যালপি অফ সাবলিমেশন। ওকে, সলিড থেকে ডাইরেক্ট গ্যাসে আসা জন্য যে এনার্জিটা দিতে হয় দ্যাট ইজ কল্ড এনথ্যালপি অফ সাবলিমেশন। গ্যাসে চলে এলো, গ্যাসে চলে আসার পরে কি হবে? ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস হবে। এইটার জন্য কি এনার্জি দিতে হবে? ল্যাটিস এনার্জি। নো, আয়োনাইজেশন এনার্জি। সোডিয়াম থেকে সোডিয়াম প্লাস, আয়োনাইজেশন এনার্জি। আয়োনাইজেশন এনার্জি। আবার দেখো Cl মাইনাস তৈরি করতে হবে Cl2 থেকে, এটা কি এক স্টেপে হবে? না স্যার। তাহলে Cl2 কে আগে ব্রেক করতে হবে, করে Cl অ্যাটমে আনতে হবে। Cl অ্যাটমে এনে মানে বন্ড ভাঙতে হবে, Cl বন্ড ভাঙতে হবে, ভেঙে Cl আনতে হবে, তাহলে বন্ড ডিসোসিয়েশন এনার্জি দিতে হবে। Cl এলো, সেটা তো গ্যাসিয়াস স্টেটেই আছে, তাকে কি করতে হবে? ইলেকট্রন দিতে হবে। তাহলে Cl থেকে Cl মাইনাস হলো, তাহলে ও ইলেকট্রন নেবে বাইরে থেকে। তাহলে এটা কি, এটার জন্য ডেল এইচ অফ কি লাগবে? ইলেকট্রন নিলে কি করে? ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, হ্যাঁ, বা ইলেকট্রন গেইন এনথ্যালপি। তো ইলেকট্রন গেইন এনথ্যালপি ওখানে ইনভলভ হবে। তাহলে এবার হওয়ার পরে কি Na প্লাস হয়ে গেল, Cl মাইনাস হয়ে গেল। দুটোই কি ফর্মে রয়েছে? গ্যাসিয়াস না সলিড না লিকুইড? গ্যাসিয়াস। গ্যাসিয়াস। এবার এই দুটো গ্যাসিয়াস NaCl জুড়ে গিয়ে, মানে Na প্লাস Cl মাইনাস জুড়ে গিয়ে NaCl তৈরি করবে। এর জন্য কি এনার্জি রিলিজ করবে? 1 মোল পরিমাণ
ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি। রিলিজ করলো, ল্যাটিস এনার্জি রিলিজ করে তারা NaCl তৈরি করলো 1 মোল। তাহলে কতগুলো স্টেপে হলো? মাল্টি স্টেপে হলো তো। NaClটা হ্যাঁ যে তৈরি স্যার। করলাম, এবার এই টোটাল যে মাল্টি স্টেপে যতগুলো এনার্জি ইনভলভ হয়েছে এই সবগুলো যোগ যদি করা হয় একটা যোগফল পাওয়া যাবে। সেই যোগফলটা কিসের সঙ্গে সমান হবে? মেটাল আর ডাইঅ্যাটম থেকে এক স্টেপে যখন NaCl করছিলাম তখন যে এনার্জিটা থাকবে সেটাকে আমরা কি নাম সেই দিয়েছি? এনার্জি। ডেল্টা এইচ ল্যাটিস ফরমেশন। তার মানে এনথালপি অফ ফরমেশন। তার মানে এই টোটালটা যোগফলটা এনথালপি অফ ফরমেশনের সঙ্গে সমান হবে, তাই তো? এনথালপি অফ ফরমেশনের সঙ্গে সমান হবে। তো এই যে টোটাল যোগফলটা এনথালপি অফ ফরমেশনের সঙ্গে সমান হবে, এটা থার্মোডাইনামিকের কোন ল থেকে পাই? হেসেস ল। হেসেস ল। তাহলে অ্যাকর্ডিং টু হেসেস ল কি বলে যে কোনো একটা প্রসেস তুমি সিঙ্গেল স্টেপে করো আর মাল্টি স্টেপে করো, তোমার টোটাল এনার্জিটা ইনভলভটা যেটা হবে সেটা ইকুয়াল হবে। তো আমরা মাল্টি স্টেপে যতগুলো স্টেপে করলাম তার প্রত্যেকটা এনথালপি আমরা যদি যোগ করি সেটা এনথালপি অফ ফরমেশনের সঙ্গে সমান হবে। এই যে সমান হলো তার মানে ডেল এইচ ইজ ইকুয়াল টু কি হলো? ডেল এইচ ইজ ইকুয়াল টু কি কি দাঁড়ালো? সাবলিমেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, বন্ড ডিসোসিয়েশন এনার্জি, ল্যাটিস এনার্জি, এতগুলোর সঙ্গে, তাই না? এতগুলো যোগফলের সঙ্গে সমান। তাহলে এই যে রিলেশনটা তুমি পেলে যে এনথালপি অফ ফরমেশনের সঙ্গে এতগুলো রিলেশন, এইটাকে বলা হয় বর্ন হেবার সাইকেল। ক্লিয়ার? মানে আইডিয়াটা দিতে পারলাম। এবার আমরা তো লিখবো টিখবো অনেক কিছু করবো, মানে বেসিক জায়গাটা ক্লিয়ার হলো যে আমরা কি বলতে চাইছি, কি করতে চাইছি আর কি। ওকে, ওকে। তাহলে আমরা এখান থেকে সবগুলো যদি ডেটা দেওয়া থাকে, যদি ল্যাটিস এনার্জিটা আননোন থাকে তো ল্যাটিস এনার্জি বার করতে পারবো না ইকুয়েশন থেকে। তার মানে আমরা এইখান থেকে বর্ন হেবার সাইকেল থেকেও কিন্তু ল্যাটিস এনার্জিটা বার করতে পারি। ঠিক আছে, তো সেটা আমরা করতে চাইছি আর কি। লেখো, লেখা যাক। এবার হেডিং দিয়েছো, নিচে লেখো ইট ইজ আ থার্মোডিনামিক্যাল সাইকেল। নিচে লেখো ইট ইজ এ থার্মোডিনামিক সাইকেল। ইট ইজ এ থার্মোডিনামিক সাইকেল। It is a thermodynamic cycle. It is a thermodynamic cycle correlating the heat of formation, correlating the heat of formation of a compound, correlating the heat of formation of a compound, correlating the heat of formation of a compound with other thermodynamical quantities, correlating the heat of formation of a compound with other thermodynamical quantities, other thermodynamical quantities, full stop. As the direct experimental determination, as the direct experimental determination, as the direct experimental determination of lattice energy, as the direct experimental determination of lattice energy is difficult, comma, they are calculated by the indirect method using Born-Haber cycle, using Born-Haber cycle, using Born-Haber cycle. লিখেছো? using Born-Haber cycle হয়েছে? লিখেছো? হ্যাঁ স্যার। প্যারা চেঞ্জ করো,
দেখো, it is known from the first law of thermodynamics. It is known from the first law of thermodynamics. It is known from the first law of thermodynamics. It is known from the first law of thermodynamics that the enthalpy of a reaction, enthalpy of the reaction, that the enthalpy of the reaction will be same, will be same, will be same whether the reaction takes place, whether the reaction takes place, whether the reaction takes place, whether the reaction takes place in one or several steps, in one or several steps, in one or several steps, several steps হয়েছে। প্যারা চেঞ্জ করো। দেখো, প্যারা চেঞ্জ করে প্যারা চেঞ্জ করে লিখতে পারো। লেখো, ইট ইজ এ স্টেটমেন্ট অফ ল অফ কনজারভেশন অফ এনার্জি। ইট ইজ এ স্টেটমেন্ট অফ ল অফ কনজারভেশন অফ এনার্জি, ল অফ কনজারভেশন অফ এনার্জি, ল অফ কনজারভেশন অফ এনার্জি, শক্তি সংরক্ষণ সূত্র, যেটা ল অফ কনজারভেশন অফ এনার্জি। আবার প্যারা চেঞ্জ করো। The Born-Haber cycle relates, the Born-Haber cycle relates, the Born-Haber cycle relates the standard molar enthalpy of formation, the standard molar enthalpy of formation, standard molar enthalpy of formation bracketed del H0, standard molar enthalpy of formation bracketed del HF0, del HF0, del HF0 bracket close, when 1 mole of an ionic compound, when 1 mole of ionic compound, when 1 mole of ionic compound is formed, is formed, is formed, is formed from, is formed from the elements, from the elements in their most stable physical state, in their most stable physical state at 298 Kelvin, most stable physical state at 298 Kelvin and 1 atmosphere pressure, 1 atmosphere pressure. Okay, তাহলে এবার আমরা বর্ন-হেভার সাইকেল এক্সাম্পল দিয়ে করব। নাও তাহলে এবার লেখো, নাও let us consider the formation of m plus x minus, formation of m plus x minus from m and x2 in two paths, দুটো পথে করব আমরা, একটা সিঙ্গেল স্টেপ আর একটা মাল্টি স্টেপ। দেখো, আচ্ছা, মেটালটা কি অবস্থা থাকবে প্রথমে? সলিড। সলিড। আচ্ছা, x2 কি ফর্মে থাকবে?
গ্যাসিয়াস। গ্যাসিয়াস। এখান থেকে কি তৈরি হবে তাহলে? X2, স্যার, X2। তাহলে এটা কি তৈরি হবে? MX। MX টা কি ফর্মে থাকবে? ক্রিস্টাল তো, সলিড। গ্যাসিয়াস। কত? গ্যাসিয়াস কেন, সলিড। MX ক্রিস্টাল তো। কতটা তৈরি হবে? 1 মোল। তাহলে এখান থেকে এটা তৈরি করতে যে অ্যামাউন্ট অফ এনার্জি ইনভলভ হয় তাকে কি বলা হয়? ডেল এইচ অফ ফর্মেশন। আচ্ছা, এবার এইটা হলো এক স্টেপে। এবার মাল্টি স্টেপে গেলে কি হবে? দেখো, প্রথমে এমটাকে কি করতে হবে? এমটাকে গ্যাসিয়াস স্টেটে নিয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে? ডেল এইচ অফ সাবলিমেশন। সাবলিমেশন। তাহলে সেটা হয়ে গেল এম গ্যাসিয়াস। আচ্ছা, X2 যেটা আছে, X2টাকে কি করতে হবে? প্রথমে এক্স কে আনতে হবে। হ্যাঁ, তাহলে কি দিতে হবে? ডিসোসিয়েশন এনার্জি। আচ্ছা, ডিসোসিয়েশন এনার্জি দিলে কটা এক্স তৈরি হবে? দুটো। দুটো। 2x। আমার লাগবে কটা? একটা। একটা, একটা। পার ফর্মুলাতে। তাহলে আমি যদি একটা করে দিই, 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে এখানে হাফ ডি হবে না? তাই তো? পার দুটো এক্স তৈরি করতে ডি লাগে। তাহলে একটা এক্স করতে গেলে কত লাগবে? ক্যালকুলেশন হাফ ডি লাগবে, তাই না? ব্যালেন্স করলে এটাই হয় তো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এক্স থেকে কি করতে হবে? ইলেকট্রন এক্স এক্স মাইনাস। আচ্ছা, এখানে কি লাগবে? ইলেকট্রন গেইন এনথালপি। তাহলে ইলেকট্রন গেইন এনথালপি। আচ্ছা, আর এম থেকে কি করতে হবে? এম প্লাস। যেহেতু গ্যাসিয়াস হয়ে গিয়েছে, তাহলে গ্যাসিয়াস, তাহলে এর জন্য কি লাগবে? আয়নাইজেশন এনার্জি। আয়নাইজেশন। এই যে যেটা দুটো তৈরি হলো, এই দুটোকে এবার কি করতে হবে? জুড়ে দিতে হবে। তাহলে এই জুড়ে গিয়ে 1 মোল পরিমাণে এমএক্স তৈরি করবে। তাহলে তার জন্য কি হবে? কি ইনভলভ হবে? ওকে, তাহলে এই টোটালটা কি বলবো? এই পুরো সাইকেলটাকে কি বলবো আমরা? বন হেবার সাইকেল। বর্নেভার সাইকেল। এবার এইটা অ্যাকর্ডিং টু হেসেস ল কি বলে? এটা ডেল্টা এইচ এফ ইকুয়ালস টু ওই প্রত্যেকটা স্টেপের ওইগুলো যোগফল। হ্যাঁ, তাহলে অ্যাকর্ডিং টু হেসেস ল, ডেল্টা এইচ এফ ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ সাবলিমেশন প্লাস হাফ ডি প্লাস আয়োনাইজেশন এনার্জি প্লাস ডেল এইচ অফ ইয়ে প্লাস ইউ। তাই তো? এটা হবে তো? দেখো তো। হ্যাঁ স্যার। এই হয়ে গেল বর্নেভার সাইকেল। এবার কোনো একটা ডেটা ধরো তোমার বার করতে হবে। কোনো অঙ্কে বলবে U0 বার করো, কোনো অঙ্কে বলবে ইলেকট্রন অ্যাফিনিটি বার করো, কোনো অঙ্কে বলবে ডেল এইচ এফ বার করো। তাহলে বাকিগুলো দেওয়া থাকবে, শুধু ওইটা আননোন থাকবে, সেটা বার করতে হবে। এর চেয়ে সহজের অঙ্ক হয়? তাহলে প্রথমে তোমার কাজটা কি থাকবে? কাজটা থাকবে বর্নেভার সাইকেলটা ড্র করে এবার বাকি কাজটা তোমার ক্যালকুলেশন সহজ। তাহলে আমরা একটা অঙ্ক করি, দেখা যাক কি হয়। একটা অঙ্ক থাকবেই এখান থেকে, লিখে নিয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা, দেখো বলছে ফ্রেম the Born-Haber cycle Born-Haber cycle for the formation of KCl crystal
KCl crystal starting from solid K, solid potassium and gaseous Cl2, and hence calculate the lattice energy of crystalline KCl from the following data. কি ডেটা বলেছে? বলছে কে এস, এস মানে সাবলিমেশন। হ্যাঁ, এটা অনেক সময় এরকম ভাবে দিতে পারে পরীক্ষায়। কে এস, এস ফর সাবলিমেশন এনথালপি। সাবলিমেশন এনথালপি অফ পটাশিয়াম সেটা হচ্ছে +89 কিলোজুল পার মোল। আচ্ছা, ডি অফ Cl2 সেটা বলছে +244 কিলোজুল পার মোল। IE, ionization energy of K gaseous সেটা বলছে +425 কিলোজুল পার মোল। del H of EA সেটা বলা আছে -355 কিলোজুল পার। del H EA of Cl এটা বলা আছে। আর del HF of KCl solid সেটা বলা আছে -438 কিলোজুল পার। আচ্ছা, লিখেছো? হ্যাঁ স্যার। ওকে, দেখো। আচ্ছা, তাই সব ডেটাই প্রাইস দেওয়া রয়েছে, কি দেওয়া নেই? U0টা দেওয়া নেই, এটা বার করতে হবে। ল্যাটিস এনার্জি। ক্যালকুলেট ল্যাটিস এনার্জি, খুব সহজ অঙ্ক। শুধুমাত্র তোমাকে বন্ড বা সাইকেলটা ড্র করা জানতে হবে, তাহলে আর কিছু নেই, নর্মাল ক্যালকুলেশন। আর এখানে খেয়াল রাখবে, দেখো সেই মনে আছে পিরিয়ডিক টেবিলে ইলেকট্রন অ্যাফিনিটির জায়গায় কি বলেছিলাম? এইটা কি ইলেকট্রন গেইন এনথালপি নাকি ইলেকট্রন অ্যাফিনিটি? ইলেকট্রন অ্যাফিনিটি অলওয়েজ কি লিখেছিলাম ওটা? সেখানে ইলেকট্রন অ্যাফিনিটি ফেভারেবল হলে কি? নেগেটিভ হবে। ফেভারেবল হলে পজিটিভ, আর আনফেভারেবল হলে নেগেটিভ। নাইট্রোজেনের ক্ষেত্রে নেগেটিভ হয়েছিল, মনে নেই? ইলেকট্রন অ্যাফিনিটি। হ্যাঁ স্যার। কিন্তু ইলেকট্রন গেইন এনথালপি যখন বলবে, এনথালপি টার্মে যখন বলবে, তখন কি হবে? নেগেটিভ হলে ফেভারেবল। তো আমরা এখানে বনে বা সাইকেলে সবগুলো কি টার্মে করছি? এনথালপি, তাই তো? এখানে দেখো, এটা এনথালপি, এটা এনথালপি, এগুলো সবই এনথালপি। তাহলে আমরা ইলেকট্রন অ্যাফিনিটিটাকে কি টার্মে বসাবো? এনথালপি। ওই জন্য দেখেছো ক্লোরিনের নেগেটিভ এসছে। তাহলে তোমার ডেটাতে যখন দেওয়া থাকবে না, ওটা ইলেকট্রন গেইন এনথালপি দেওয়া থাকবে, তো ডাইরেক্ট ওইটাই বসাবে, কখনো ম্যানিপুলেট মানে প্লাস মাইনাস করতে যাবে না, যা থাকবে সেটাই বসাবে। ঠিক আছে? কখনো তোমার ডেটাতে ওই, যদিও এখানে বলে দেয়, এখানে যেমন এই ডেটাটা না এরকম বলা ছিল, আমি তোমাকে সহজ করে দিয়েছি আর কি। ইলেকট্রন অ্যাফিনিটি অফ Cl বলে এরকম বলা আছে। তোমরা বেশি ভাবতে যাবে না, ক্রিটিক্যালি যা আছে চুপচাপ বসিয়ে দেবে। ঠিক আছে? ভাবতে গেলেই কিন্তু গুলিয়ে যাবে। যা এখানে ডেটা দেবে সেটাই বসাবে, আবার সেই ভাবতে যাবে না স্যার এই বলেছিল ওই বলেছিল, কারণ এই জায়গাটায় কিন্তু সব যা দেওয়া থাকবে সব এনথালপি টার্মেই দেওয়া থাকবে।
যদিও এখানে ইলেকট্রন অ্যাফিনিটি লেখা থাকতে পারে অনেক সময় পরীক্ষায়, কিন্তু ওটা এনথালপি টার্মেই দেওয়া রয়েছে ধরে নিতে হবে, ডাইরেক্ট বসাবে যা থাকবে। ওকে, তাহলে এবার বর্ন এবার সাইকেলটা কি হবে বলো? আগেরটার মতোই, কে এম সলিড, এর জায়গায় কে আর এক্স এর জায়গায় সিএল। তাহলে করে ফেলো। সিএল তাহলে কি করবো, কে কে আগে প্রথমে কে গ্যাসে নিয়ে যাব, তাহলে ওটাকে কি দিতে হবে, ডেল এইচ সাবলিমেশন। আচ্ছা, তারপর এখান থেকে I1 দেব, তাহলে কে প্লাস গ্যাসিয়াস হয়ে গেল। আচ্ছা, Cl2, তাহলে এটা হাফ ডি দিতে হবে, হাফ ডি দিলে কি হবে, Cl গ্যাসিয়াস হয়ে গেল। সেখান থেকে কি দিতে হবে, Cl মাইনাস করতে হবে, তাহলে কি করতে হবে, ডেল এইচ অফ, ইলেকট্রন গেইন হ্যাঁ এনথালপি। ইলেকট্রন গেইন এনথালপি দিতে হবে। তাহলে আমরা এখানে ইএ লিখতে পারি বা ডেল এইচ ইএ লিখতে পারি, ইএ1, তাহলে এটা হয়ে গেল। এই দুটো জুড়ে গিয়ে KCl হলো, তাহলে এটা কি হবে, U0। আর এখানে এটা কি হবে, ডেল এইচ ফর্মেশন। তাহলে অ্যাকর্ডিং টু হেসেস ল কি হবে, ঠিক আছে? তাই ডেটাগুলো বসাও। ডেল এইচ এফ বলা হয়েছে কত, -438। আচ্ছা, ডেল এইচ সাবলিমেশন যেটা KS বলছে, এই যে KS, এস এরকম ভাবে বলতে পারেন সময়, তাহলে এটা +89। আচ্ছা, ডি কত বলেছে, ডি বলেছে 244, তাহলে হাফ ডি, হাফ ইন্টু 244। আচ্ছা, প্লাস IE1 কত বলেছে পটাশিয়ামের, +425। আচ্ছা, EA1 কত বলেছে, -355। আচ্ছা, প্লাস U0, তাহলে U0 বার করতে হবে, কত দেখি কত আসে, -719 আসছে। ভেরি গুড। তাহলে U0 হচ্ছে, দেখো বাকিরা মেলাও, -719। হ্যাঁ 719 বুঝুন পার। ওকে, বুঝতে পেরেছো লেডিস এনার্জি? ঠিক আছে, সবার হয়েছে? হ্যাঁ স্যার। একটা হোমওয়ার্ক, শো দি নেসেসারি Born-Haber cycle and hence calculate the electron affinity for hydrogen atom। ঠিক আছে, সেখানে ডেল এইচ সাবলিমেশন অফ কে বলা আছে 83 কিলোজুল পার মোল। IE ionization energy of পটাশিয়াম সেটা বলা আছে 417
কিলোজুল পার মোল। D of H2 436 কিলোজুল পার মোল। U of KH সেটা বলা আছে -740 কিলোজুল পার মোল। del HF of KH সেটা বলা আছে -59 কিলোজুল পার। ঠিক আছে, পারা যাবে এটা? হ্যাঁ স্যার। এটার উত্তর আসবে দেখবে তো, এটা এরকম আসে কিনা, উত্তরটা কত আসে আমাকে বলবে। -35 কিলোজুল পার মোল আসছে কিনা দেখবে। ঠিক আছে, চেক করে আমাকে পরের দিন বলবে। ঠিক আছে, সবাই লিখেছো? হ্যাঁ স্যার, এটা এসেছে। হ্যাঁ, বাড়িতে করো আর কি। ওকে, এটা RBCL এর জন্য করতে হবে। হয়েছে? লিখে নিয়েছো? কোশ্চেনটা লিখে নিয়েছো সবাই? হ্যাঁ স্যার। ওকে, এটা হোমওয়ার্ক থাকবে। এই দুটো কোশ্চেন বাড়িতে করবে। আর নেক্সট দিন আরো দুটো কোশ্চেন করবো একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, ওগুলো ক্লাসেই করবো আর কি। তো এটা বাড়িতে ট্রাই করো আর পড়ো। আরো কিছু যদি বর্ণেবা সাইকেল বইতে পাবে দেখবে, বইগুলো একটু প্র্যাকটিস করবে। এখান থেকে কিন্তু একটা বর্ণেবা সাইকেল থাকে আর কি। ঠিক আছে, বর্ণেবা সাইকেলটা ড্র করতে পারতে হবে, আর এই ক্যালকুলেশনটা করে উত্তরটা বার করতে হবে সিম্পলি। তাহলে এখান থেকে একটা 3 নাম্বার বা একটা কোশ্চেন, 2.5-3 নাম্বার একটা কোশ্চেন থাকে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের এ পর্যন্ত থাকবে। নেক্সট ডে আমরা এখান থেকে করবো আর কি। ঠিক আছে, ওকে।